সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। জীবনের গল্প ১৯তম পর্বে আজকে আমরা একজন সফল রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী এবং খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আমরা অতিথি হিসেবে তারা পেয়েছি। আমরা তার কাছ থেকে জানবো তার ছাত্র রাজনীতি, তার মূল রাজনীতি, তার এবং তিনি করোনা রোগে আক্রান্ত হয়েছিলেন, এখন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এইসব সার্বিক বিষয়ে তার কাছ থেকে আমরা জানবো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। হ্যাঁ, জি, ভালো আছেন সবাই? আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা খুব আনন্দিত যে আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। আমরা আপনাকে সবসময়, যখন অসুস্থ সময় সবসময় স্মরণে রেখেছি, খুলনার আপামর জনগণ স্মরণে রেখেছে এবং আইনজীবীরা তো আছেই। যাই হোক, আমরা জি, এই জীবনের গল্প আলোচনা আকারে কোনো প্রতিষ্ঠিত মানুষের, বরেণ্য মানুষের তার জীবনের কাহিনী আমরা জানবো, যেটা শুনে নতুন প্রজন্মের মানুষ তারা অনুপ্রাণিত হবে এবং নিজেদেরকে শানিত করবে। সেই উদ্দেশ্য রেখেই কিন্তু আমরা এই জীবনের গল্প নামের এই অনুষ্ঠানটি করছি ফেসবুক লাইভে। আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং ধন্য হলাম। আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার ব্যক্তিগত জীবনের শুরুতে কোথায় কখন জন্ম নিয়েছিলেন, সেই সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। খুলনাবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমরা সকলে সুস্থ শরীরে এখনো জায়গায় বসে আমরা কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদের দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি। সারা দুনিয়া, সারা পৃথিবী, বাংলাদেশ সহ আজকে মহামারীতে আক্রান্ত, তার মধ্যেও আমরা কিছু মানুষ চলাফেরা করে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছি। রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করে সকলে আমরা সুস্থ থাকি, আল্লাহ পাক সেই তৌফিক দিক, এই কামনা করেই আমি আসলে 1968 সালে 10ই ফেব্রুয়ারি যশোর ক্যান্টনমেন্টে আমি জন্মগ্রহণ করি। আমার বাবা সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। তারপরে আমার বাবা আমার জন্মের 6 মাস পরে মারা যাবার পরে আমার পরিবার প্রথমে নড়াইল যায়, পরবর্তী সময় আহ মনে হয় 1973 সালে আবার খুলনাতে এসে আহ অন্যান্য ভাইরা পড়াশোনা শুরু করে এবং আমার মা বিধবা, মা সন্তানদের নিয়ে, আমাদের 5 ভাই 1 বোনকে নিয়ে জীবন যুদ্ধে শুরু করে। পরবর্তীতে আমরা আস্তে আস্তে সকলে বড়রা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে যেহেতু আমি সকলের ছোট, আমি তাদের সহায়তায়, তাদের অনুপ্রেরণায় আমিও বড় হতে থাকি। এক সময় যখন ক্লাস 5-এ পড়ি, তখন 1979 সাল, তখন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ছিল। সেই নির্বাচন দেখতে ভাইয়ের হাত ধরে গিয়েছিলাম পূর্ব বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখলাম সেদিনের যারা খুলনা শহরের বড় বড় গুন্ড মস্তান, তারা কিভাবে খানে সবুরের পক্ষে সেই লাঠিয়াল বাহিনী নৌকা প্রতীকের শেখ আব্দুল সালামের ভোট কেটে মরহুম আবুল কাশেম, এখনো আছে আওয়ামী লীগ করেন শেখ সিদ্দিকুর রহমানরা, কিভাবে সেদিন আওয়ামী লীগের লোক বের করে ভোট কেটে সমস্ত ব্যালট বাক্স এবং ভোটের কাগজপত্র পুকুরে ফেলে দিয়েছিল বুথ টুথ ভেঙে। সেটি আমি দেখেছিলাম। সেটি আমার জীবনের সবচেয়ে একটি ছোটবেলার একেবারে শৈশব, যে কৈশোরে আমি যখন পৌঁছেছি তখন আমার দেখার সৌভাগ্য হয়েছে। পরবর্তী সময় ভাইদের সাথে চলতে চলতে, তাদের বাবার মতো সম্মান করে চলতে চলতে, তারা এই রাজনীতি পৈতৃক ভাবেই, পারিবারিক ভাবেই আমার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগ করে। আমার মাকেও দেখেছি বলেছে যে বঙ্গবন্ধুকে আমি ভোট দিয়েছি, অনেক ভোট আমি জোগাড় করেছি, আমার ভাইকে ভোট দিয়েছি। এই অনুপ্রেরণা নিয়েই আমার ভাইরা রাজনীতি করতেন। পরবর্তী ভাইয়ের সাথেই আমি স্কুল এবং কলেজে ভর্তি হবার পরে আমার রাজনৈতিক শুরু হয়। এবং আপনি জানেন যে আমি কলেজে ভর্তি হবার পরে সরকারি আজম খান বাণিজ্য বিশ্ববিদ্যালয় কলেজে আমি যাত্রা শুরু করি এবং সেখান থেকে ছাত্র রাজনীতি, বাংলাদেশ ছাত্রলীগের
একজন কর্মী, সেখান থেকে কলেজের ছাত্রলীগের সেক্রেটারি, সভাপতি, মহানগর ছাত্রলীগের শিক্ষা বিষয়ক পাঠচক্র সম্পাদক, মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পরে 1993 সালের 4রা 5ই মেতে আমি ছাত্রলীগের, আপনাদের ভোটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 98 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বিভিন্ন কলেজে আমার জয়লাভ করানো বা আমি আমার কর্মী বাহিনী তৈরি করা, বিভিন্ন কলেজে ছাত্রলীগের ঘাঁটি হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। 96 সালের 12ই জুন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তারপরে ছাত্রলীগ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি তারপরে সেখান থেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগরীতে 2000 সালে আমি সদস্য হয়ে আওয়ামী লীগ করি। 2004 সালে খুলনা সদর থানা আওয়ামী লীগের 2004 সালের 8ই জানুয়ারি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং সেটি আমি কন্টিনিউ করি 2014 সালের 7ই সেপ্টেম্বর পর্যন্ত। আবার 2014 সালের 7ই সেপ্টেম্বরে আমি সদর থানা আওয়ামী লীগের জাঁকজমকপূর্ণ সম্মেলনে আজমল আহমেদ তপনকে পরাজিত করে আমি আবার সভাপতি নির্বাচিত হই এবং আমি সেই রাজনীতিতে এই অবস্থানে আছি। আমি রাজনীতি করে যাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে, যিনি মায়ের মমতা, বোনের স্নেহ ভালোবাসা দিয়ে পদ্মার এপারের মানুষকে আগলে রেখেছেন এবং মেগা মেগা প্রকল্প দিয়ে এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। সেই মানুষটিকে ঘিরেই আজকে রাজনীতি। আপনি জানেন যে তারই ভাই, যে আমাদের প্রিয় নেতা শেখ হেলাল উদ্দিন এমপি, তার পুত্র তন্ময়, সেও এমপি, তারই ভাই আমাদের শহীদ শেখ আবু নাসের সাহেবের দ্বিতীয় পুত্র আমাদের সালাউদ্দিন জুয়েল সাহেব এখানে এমপি। আমরা তাদের অনুপ্রেরণায় আমরা রাজনীতি করি। এখানে আমাদের মুরব্বী হারুন ভাই আছেন, খালেক ভাই আছেন, সকলকে ঘিরেই আমাদের এই রাজনীতি। আশা করি আগামী দিনে এই রাজনীতি আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে। আজকের যারা ছাত্র, আজকের যারা যুবক, আগামী দিনে তারা বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করবে। এটি আমি জি আমি জি, আপনার ছাত্র রাজনীতি আমরা জানি। আপনি কমার্স কলেজের ভিপি হয়েছিলেন, তারপর আওয়ামী লীগের বলেন। রাজনীতি যুক্ত হলেন। হ্যাঁ, যুক্ত হলেন এবং আপনাকে দেখেছি রাজনীতির বাইরেও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আপনি রাজপথে অনেক কর্মসূচি পালন করেছেন। এই না তো তারপরে ফরিদ আপনার ভাই। নাগরিক, হ্যাঁ, শোনা যাচ্ছে নাগরিকদের আচ্ছা, আমি নাগরিকদের শুনি না তো, আঙ্কেলের কথা শুনতে পাই না। কোনটা? হ্যাঁ, হেডফোন? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না কথা? না হ্যাঁ, আমি তো বোধহয় শুনতে পাচ্ছি। মিউট করা মনে হয়। ফরিদ ভাই, আমি কিন্তু আপনার কথা শুনতে পাই না। না, আমি তো আমার তো ওকে আছে। মিউট করা কিনা আমার তো দেখেন তো। ওকে আছে। না, এই মিউট নাই। এখান থেকে শোনা যাচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে। আগে আমার শুনতে মিউট নাই। পাচ্ছিলাম, এখন কিন্তু শুনতে পাই না। আচ্ছা, 1 মিনিট, করা হেডফোন নেই। লাগাইনি। হ্যাঁ, হেডফোন দিলে ভালো হবে। 1 মিনিট। আচ্ছা। বলতে একটা প্রশ্নের উত্তর দেব। আর কি করো তো। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো হবে। শুনতে পাচ্ছি কি? হ্যাঁ, হ্যাঁ ফরিদ ভাই বলেন, এখন শুনতে পাচ্ছি। শোনা ঠিক যাচ্ছে। আছে, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। লক্ষণকে ফোন করে আসছি, বলো 10 মিনিট পরে। জি বলেন। এখন বলেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি আচ্ছা, শুনতে পান আমার যে আমাকে? প্রশ্ন, জি আমি শুনতে বলেন। পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি জি হ্যাঁ, জি আমার প্লিজ। প্রশ্ন হচ্ছে যে রাজনীতির পাশাপাশি আহ, আমরা রাজনীতির বাইরেও আমরা দেখেছি যে জি খুলনার ব্যবসায়ীদের অধিকার আন্দোলনে রাজপথে থাকতে দেখেছি এবং নাগরিকদের যেমন কেডিএর যে প্ল্যানের আন্দোলন, জি। এই সমস্ত আন্দোলনে আমরা দেখেছি রাজপথে আপনাকে নেতৃত্ব দিতে। সেই সম্পর্কে যদি আপনি আর ধারণা দেন, আমরা সমৃদ্ধ ধন্যবাদ। হবে। অবশ্যই দিব। আপনি জানেন যে হঠাৎ করে ট্রেড লাইসেন্স ফি ব্যবসায়ীদের পরে বাড়িয়ে দেওয়া হলো অস্বাভাবিকভাবে।
আমরা তৎকালীন মাননীয় মেয়র মনিরুজ্জামান সাহেবের কাছে গেলাম, আমরা স্মারকলিপি দিলাম। উনি বললেন যে এটি সরকারের গেজেট হয়েছে, এটি আর কিছু করা সম্ভব না। আমরা তখন সকল শ্রেণী পেশার ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন শুরু করলাম, যে আন্দোলনে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, ব্যবসায়ীদের অনুভূতি, ব্যবসায়ীদের সমস্যা বুঝে উনি সরকারের পক্ষে নির্দেশ দিলেন। উনি মন্ত্রণালয়কে বললেন এটি সংশোধন করে, তৎকালীন এপিএস ছিল আমাদের সাইফুজ্জামান শেখর, সে তখন বলল যে এটা ওদের দাবিকে এটা কালেক্ট করে এটা গেজেট সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করো। আমরা 11 মাস আন্দোলনের পরে আমরা নতুন গেজেটের মধ্য দিয়ে খুলনার সকল শ্রেণী পেশার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি কিন্তু অস্বাভাবিকভাবে কমিয়ে দিয়েছিলাম। এটি আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অবদান ছিল। আমরা রাস্তায় ছিলাম ব্যবসায়ীদের নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে। এটি আমাদের জন্য একটা বিরাট সফলতা। দেখেন, আমরা হাদিস পাকে সমাবেশ করে আমরা জানান দিয়েছি। এরপরে আমরা যে আন্দোলনগুলি করেছি সেটি আন্দোলন হলো মানুষের জন্য। আমরা সকল মানুষই, আমরা যারা রাজনৈতিক কর্মী, মানুষের জন্য, আমরা এটি বিশ্বাস করেই কিন্তু আমরা সকলে রাজনৈতিক কর্মী হিসেবে ঘর থেকে বেরিয়ে যাই। আমরা দেখেছি কেডি হঠাৎ করে একজন নতুন চেয়ারম্যান এসে 12 ফিট রাস্তার পরে প্ল্যান দেওয়া হচ্ছিল, হঠাৎ করে উনি বললেন 20 ফিটের নিচে প্ল্যান দেওয়া যাবে না। আমাদের প্রশ্ন হলো, খুলনার মানুষ সকলে 20 ফিট রাস্তার পাশে, একজন ব্যাংকের কর্মচারী, একজন ব্যাংকের কর্মকর্তা, একটি অফিসের মানুষ বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে একটি বাড়ি করার সৌভাগ্য তাদের কখনোই হবে না। এবং কেডিএ শত শত হাজার হাজার ফাইল আটকে রাখলেন। পরে আমরা রাস্তায় নামলাম, আমাদের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক, মাননীয় সংসদ সদস্য আমরা সালাউদ্দিন জুয়েল মহোদয়কে বললো যে তোমরা সাধারণ মানুষের সাথে যেভাবে করা যায় সেভাবে করো। আমরা রাস্তায় নামার পরে, আমরা আন্দোলন করার পরে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমরা দেবার পরে, এরপরে একটা সময় উনি একটি সৌজন্যতার খাতিরে কিন্তু আমাদের সাথে কখনো বসলেনও না। আমরা বলেছি আপনি খুলনার মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক শেখ হেলাল উদ্দিন, মাননীয় মেয়র, অন্য সকল সংসদ সদস্যকে নিয়ে আপনি বসেন। উনি বসলেন না, আমরাও আমাদের আন্দোলন চালিয়ে গেলাম, আমরা ফলও পেয়ে গেলাম। এবং পরবর্তীতে কিন্তু সেই 12 ফিটের জায়গায় কিন্তু এখন কিন্তু নকশা অনুমোদন দেওয়া হচ্ছে। এটি আমাদের জন্য একটি অ্যাচিভমেন্ট। আজকের যারা সুবিধাভোগী মানুষ, আজকে সেই সুবিধাভোগী মানুষগুলির জন্য আমরা কৃতজ্ঞ যে না, তাদের জন্য একটু আন্দোলন করে, আমরা তো কারোর কাছ থেকে কখনো পয়সা নেইনি, কারোর কাছ থেকে কোনো সাহায্য নেইনি, বরং না নিয়েই আমরা নিজস্ব অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু সফল হয়েছি। এবং এটি কিন্তু খুলনার মানুষ কিন্তু উপকৃত হয়েছে। যাই হোক, এটি একটি ব্যাপার, সেই আন্দোলনটি আমরা করেছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেক এছাড়াও অনেক আন্দোলন করা দরকার, যেগুলি আজকে নতুন প্রজন্ম এগিয়ে আসা দরকার। কি আন্দোলন করা দরকার? আজকে দেখেন খুলনাতে আমাদের সরকারি হাসপাতালের করোনা হাসপাতাল, ডায়াবেটিস হসপিটালকে করোনা হসপিটাল করা হয়েছে। আপনি দেখেন এখানে কয়টি আসন, কত লোক প্রতিদিন আক্রান্ত হচ্ছে, কতজনের পরীক্ষা কিট নেই, পরীক্ষা হচ্ছে, এটা আপনি নিজেও জানেন। তো সেই জন্য খুলনায় অন্তত এই যেমন বেসরকারি বড় বড় হসপিটাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেটি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসে যাদেরকে লাইসেন্স দিয়েছে, যাদেরকে মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে, সেই সব বেসরকারি হাসপাতাল প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছে। তাদেরকে কেন করোনা হসপিটাল হিসেবে সেই সব হসপিটাল গুলিতে 20টা 50টা সিট কিংবা কামরা নির্ধারণ করছে না? এইগুলো নিয়ে আন্দোলন করা দরকার। আপনি যান, আপনি নিজে একজন আইনজীবী, একজন সংবাদ কর্মী, আপনি যান সিটি মেডিকেল কলেজ, জ্বর হলেই আপনাকে বের করে দিবে। কিন্তু এই সিটি মেডিকেল কলেজ কে? হুইজ আফসার? এই আসপার হলো বিএনপির একজন ড্যাপের নেতা, তার ওয়াইফ ডাক্তার ফৌজিয়া, তারা সিটি নার্সিং হোম এখানে ছিল, তারা শত শত কোটি টাকার মালিক, 2-3টে মাস কোম্পানির মালিক। তারা সরকারের কাছ থেকে, আওয়ামী লীগ সরকারের কাছ থেকে এই লাইসেন্স নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল করেছে, এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার বিভিন্ন ভাবে তদবির করে এটি আবার চালু করা হয়েছে। কিন্তু আমি নিজে, আপনি আপনার প্রশ্নে বলেছেন আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন, কিভাবে আপনি ট্রিটমেন্টটা নিলেন। আমি নিজে অসুস্থ হয়ে 30 তারিখে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, আমাকে কার্ডিয়াক চেক আপ করে আমাকে ছেড়ে দেওয়া হলো, আমাকে ভর্তি করা হলো না সেখানে। আমি সেই রাতে
সিটি নার্সিং হোমে এই নার্গিস মেমোরিয়াল হসপিটালে থেকে পরের দিন আমি করোনা হসপিটাল আইসিইউ থেকে আমি ঢাকায় চলে গেলাম। আপনারা সবাই জানেন যে আমি স্কয়ার হাসপাতালে 12 দিন থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, আলেম ওলামা সকল শ্রেণী পেশার মানুষেরা কেউ মসজিদে কেউ মন্দিরে গির্জার যার যার অবস্থানে দোয়া করেছে, প্রার্থনা করেছে। মহান রাব্বিল আলামিনের কাছে শুকরিয়া, আমাকে সুস্থ করে দিয়েছে, আপনার সাথে কথা বলার সুযোগ আমার হয়েছে এবং হচ্ছে। সেটি হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণ। আমি অবাক হয়ে গেছি, আমাদের মতো মানুষকে যদি না রাখে তাহলে সাধারণ মানুষ কিভাবে এইসব জায়গায় যে চিকিৎসা পাবে? আমাদের একজন আইনজীবী মুফাজ্জল হোসেন বন্দ, তাকে গত 6 দিন ওখানে রেখে তাকে করোনা ট্রিটমেন্ট দেয়নি, রেখে গতকালকে তার 80,000 টাকার একটি বিল ধরিয়ে দিয়েছে। সে করোনার রোগী, হাসপাতালও ছাড়তে পারে না, এদিকে ট্রিটমেন্টও পায় না। এই অবস্থানে এই কালো টাকার মালিক এই ডাক্তার আসফাদের মতো মানুষকে ধরে বের করে দুদকে দিয়ে একটা করোনা হসপিটাল করে দেয়, সব অ্যারেঞ্জমেন্ট যেহেতু তাদের আছে। গাজী মেডিকেল যদি করোনা রোগী ট্রিটমেন্ট দিতে পারে, হোয়াই নট সিটি মেডিকেল? কেন তারা ট্রিটমেন্ট দিবে না? এই জায়গাগুলিতে আন্দোলন করা দরকার। আমার মৌলিক অধিকার, আমার রাইটের জায়গা থেকে যদি আমি আন্দোলন করতে পারি তাহলে আমি ফল পাবো। এরকম অনেক ঘটনা আছে যেগুলি আসলে আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসা দরকার। আপনি জানেন যে আমি নিজে একটু শারীরিকভাবে অসুস্থ, একটু সুস্থ হলে পবিত্র না, না, আপনি ঈদুল আপনি ঈদুল অসুস্থ আছেন, আপনিই কথা বলেন, আমার কষ্ট হচ্ছে কথা বলতে, আপনিই বলেন। জি জি ঈদুল আপনি আজহা বলেন, আমার সময় নেই। গেলে ঈদুল আজহা গেলে আমরা এই বিষয়গুলি নিয়ে ভাববো। মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনা বলেছে, একজন করোনা রোগীকে অবজ্ঞা করো না, তাকে কাছে নিয়ে তার সেবা দেওয়ার চেষ্টা করো। আমি স্কয়ার হসপিটালে ছিলাম, আমাদের মজনু ভাই মারা গেছেন, দৌলতপুরের মানুষ। আমি যখন ছিলাম উনি তখন হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনি জানেন যে সেখানে স্কয়ার হসপিটাল একটা বিল্ডিং এ করোনা বিল্ডিং করে দেওয়া হয়েছে। তারা অনেক পয়সা নিচ্ছে কিন্তু সেবাটাও দিচ্ছে, সার্ভিসটাও দিচ্ছে। এই সিটি মেডিকেল কিংবা অন্য জায়গায় পয়সা বেশি নিয়ে যদি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতো তাহলে কিন্তু মানুষের কোনো আপত্তি নেই। আপনি ডায়াবেটিক্স হসপিটালে যাবেন, সেখানে আসলে পরিবেশ নাই, পরিচ্ছন্ন নেই, যার ফলে মানুষ কিন্তু সকলে থেকে সুচিকিৎসা পাচ্ছে না। আমাদের ডাক্তাররা আন্তরিক, আমাদের সকলে আন্তরিক, চেষ্টা করেন, কিন্তু যদি আয়োজন ঠিক মতো না থাকে তাহলে কি করবেন? এরকম একটা অবস্থানে আমাদের আন্দোলন করা দরকার। আমরা ইনশাল্লাহ সেগুলি পবিত্র ঈদুল আজহার পরে আমরা করব। আপনি দেখেন আমরা গত 13ই মে থেকে আমরা ভার্চুয়াল কোর্ট চালু করেছি। খুলনায় আমরা প্রথম সরকারের যে গেজেট, সেই গেজেট অনুযায়ী আমরা স্বাগত জানিয়ে আমরা চালু করেছি। আমরা সাথে সাথে 19 তারিখে একটি ছিল, আমাদের ট্রেনিং ছিল, সেখানে আমি বলেছি ভার্চুয়ালের পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে কোর্ট চালানো যায় কিনা সেটিও একটু আইন মন্ত্রণালয় বিবেচনা করবে। সব মিলিয়ে আমরা চাই মানুষ তার অধিকারের জায়গায় অধিকার প্রতিষ্ঠা হোক। একজন আইনজীবী সে ভালোভাবে তার পেশা করুক, একজন সাধারণ মানুষ তার অধিকার প্রতিষ্ঠায়, তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সে সুব্যবস্থা পাক। একজন আপনি দেখেন সারা বাংলাদেশে কি পরিমাণ চিকিৎসক মারা গেছে, কি পরিমাণ পুলিশ সদস্য মারা গেছে। সেদিনও একজন ডিসি পুলিশের এসপি র্যাঙ্কের ডিসি মিজান মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। 2 দিন আগে, পরশুদিন একজন ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর ওষুধ প্রশাসনের পরিচালক উনি মারা গেছেন, সিএমএইচে ছিলেন। অনেক হাই প্রোফাইলের মানুষ মারা যাচ্ছে। হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার উনি মারা গেছে, সংসদ সচিব উনি মারা গেছেন। অনেক মানুষ প্রতিদিন আপনি দেখেন মৃত্যুর তালিকা। আজকে আমাদের খুলনা 6 আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন বারবার আমাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট নুরুল হক সাহেব আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমাদের গাজী মোহাম্মদ আলী সাহেব কয়েকদিন আগে হারিয়ে গেছে। অনেক মুখ চেনা মানুষ যাদের আমাদের মুরব্বী হিসেবে আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রাণিত করেছে, অনেককে আমরা হারিয়েছি। অনেক বন্ধু বান্ধব, অনেক সহকর্মীকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। রাব্বুল আলামিনের কাছে আমাদের এটি হলো চাওয়া যে আমাদের যে পরিমাণ কষ্ট গুনাহ আমরা করেছি সকলকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আর আসমানের বেলা আসমানে নিয়ে, জমিনের বেলা জমিনে দাফল করে একটি ভাইরাস, যে ভাইরাসটি ঘুরে ঘুরে রূপ পরিবর্তন করে একের পর এক মানুষকে, পরিবারকে নিঃস্ব করে দিয়ে আজকে চলে যাচ্ছে, এই ভাইরাসটিকে মহান রাব্বুল আলামিন ছাড়া এটিকে প্রত্যাহার করার অন্য কোনো ব্যবস্থা আজকে আমেরিকা, ইটালি, জার্মান, ব্রাজিল, ইংল্যান্ড, চায়না সবাই কিন্তু পরাস্ত হয়েছে একটি ভাইরাসের কাছে। সেই জন্য বাংলাদেশ তো ভারত, বাংলাদেশ তো এদের সামনে কিছুই না। আমরা আক্রান্ত সকলে। আমরা এরপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার কেউই আমি ছাড়া
আক্রান্ত হইনি। আমার স্ত্রী আমার সাথে ছিল, আমার সন্তানরা আমার কাছে ছিল সব সময়। হসপিটালে যে 12 দিন আমি ছিলাম, সেই 12 দিন আমার সাথে কেউ ছিল না। এছাড়া ঢাকাতে আমি আরো 15 দিন ছিলাম, খুলনাতে আমি গত কয়েকদিন আগে আসছি। সকলেই আমার সাথে, আমার পরিবার আছে। আল্লাহই আমাদের রক্ষা করেছেন, সকলের দোয়া আশীর্বাদে আল্লাহ পাক আমাদের মাফ করেছে। তো এই জন্য আমরা মনে করি যে আন্দোলনের প্রয়োজনে, অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে আন্দোলন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলন অপেক্ষা করছে। একটু স্বাভাবিক অবস্থা হলেই কিছু কিছু আন্দোলন, কিছু কিছু অধিকার বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে নামতে হবে। আজকে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ যে কর্মসূচি, সেটি আজকে উদ্বোধন করে দিয়ে আসছি এবং মাসব্যাপী আমরা ঈদের পরে বৃক্ষরোপণ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মুজিব বর্ষে আমরা মাসব্যাপী আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ করব। জি আচ্ছা, আপনার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, কারণ জি আসেন। অনেক জি। আচ্ছা, এই জীবনে যে আপনি যে সফলতা অর্জন করলেন, এত মানে অল্প বয়সেই বলা চলে, আপনার যে মেধা, শ্রম, যা এই সমস্যার মাধ্যমে আপনি সফলতা অর্জন করেছেন, এবং কি করা উচিত নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে আছে এই সফলতা অর্জনের জন্য, তাদের জন্য কি পরামর্শ থাকবে? আসলে আমি ছাত্র জীবনে আমি একটি বিশ্ববিদ্যালয় কলেজে 2 বার ভিপি হয়েছি। আমি ছাত্র রাজনীতি করতে যে আমি সফল একটি আন্দোলনে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আমি নিজে 22-23টা মামলা সহ আমার সাথে আমার বাহিনী, কর্মী বাহিনীর অনেকে মামলা খেয়ে, অনেকে বাড়ি ঘুমোতে পারে নাই, অনেকে মানে থেকে আমরা একসাথে কাজ করেছি। তারপরে আমরা খালেদা জিয়া সরকারের পতন 96 সালের 30শে মার্চ হওয়ার পরে আমরা আমাদের সফলতা অনুযায়ী 12ই জুন 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন পর্যন্ত আমরা কাজ করে এবং আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে গেছি। এরপরে সরকার গঠনের পরে আমাদের নেতৃবৃন্দ যেভাবে দল পরিচালনা করেছেন আমরা সেটি সমর্থন করেছি। আমি আমার অবস্থান থেকে আমার সফলতা বলতে আমি যেটি বুঝই, আমি ছাত্র রাজনীতি চলাকালীন সময় আমি যখন দায়িত্বে থাকবো, আমি সফলভাবে যখন কাজ করতে পারবো, এটাই হচ্ছে আমার সফলতা। আমার নেতৃবৃন্দ, আমার অভিভাবকেরা যাতে খুশি হবেন, ওটি হলো আমার সফলতা। আজকের ছাত্রলীগ কিংবা ছাত্র রাজনীতি যারা করে, তারা একটু আরাম আয়েশে বেশি থাকার ফলে এরা কঠিন কাজগুলি করতে পারে না। এরাও পারবে আস্তে আস্তে এক সময় বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, যখন আমরা স্কুলের ব্যাগকে, বইকে, কলেজের বইকে জামায় পেঁচিয়ে রেখে দিয়ে আমরা আন্দোলন করেছি, এরা হয়তো এরকম কঠিন সময় পার করতে পারবে না। বাংলাদেশ এখন সেই জায়গায় নেই, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। তারপরেও আজকে নতুন প্রজন্ম, আমরা তো তাদের কাজ করতে দেই না, কষ্ট করতে দেই না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোলে পিঠে করে রাখতে চাই। তারপরেও এদের মেধা আছে, অনেক মেধা, এরা সেই মেধাকে কাজে লাগিয়ে আমরা যেটি গায়ে দিয়ে পরিশ্রম করে পার করেছি, এরা এটার মেধা দিয়ে হয়তো এটা পারবে। সবচেয়ে একটি ছেলের কিংবা একটি মেয়ের মনে রাখতে হবে যে আমি ওই কাজটি করবই, ওটি আমি করবই। ও যদি প্রতিজ্ঞা করে, একটি ছেলে কিংবা একটি মেয়ের পক্ষে ওটা সম্ভব, সেই জায়গায় যেতে হবে। আর যদি ভাবে যে দেখি হয় কিনা, তাহলে কখনোই হবে না। সেই জন্য একটি জায়গায় পৌঁছানোর জন্য একটি ছেলে মেয়েকে এরকম একটি জায়গায় দাঁড়াতে হবে। হ্যাঁ, বাবা মায়ের অনুমতি নিয়েই, বাবা মায়ের দোয়া আশীর্বাদ নিয়েই সকলকে ছাত্র রাজনীতি হোক, যেটি করা দরকার সেটি করা উচিত। কারণ আজকে যদি একটি সন্তান হারায়, তাহলে তার মায়ের কোল খালি হবে, বাবা সন্তান হারা হবে। এরকম অবস্থার সৃষ্টি বাংলাদেশে এক সময় ছিল, এখন আর আল্লাহর রহমতে নেই। এটা হলো একটি ব্যাপার। আর আজকের যে নতুন প্রজন্ম, সেটা আমি বললাম যে সকলকে আস্তে আস্তে করে, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সকলকে আস্তে আস্তে করে রাজনীতির প্রতি মানুষ যেভাবে বিমুখ হয়ে যাচ্ছে, রাজনীতি আবার ফিরিয়ে আনতে হবে। রাজনীতি হলো মূল জায়গা। রাজনীতি যদি বঙ্গবন্ধু রাজনীতি না করতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি 48 সালের 4ঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা না করতেন, তাহলে কিন্তু এই ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে 69 গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ মুজিবকে বঙ্গবন্ধুতে উপাধি দিতে পারতেন না। শেখ মুজিব, বঙ্গবন্ধু যদি ছাত্রলীগ না করতেন, 70-এর নির্বাচনে 6 দফা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ যে কাজ করেছে, সেটি কিন্তু সফল হতো না। 71-এ
আমাদের ৭০-এর ৭ই ডিসেম্বরের নির্বাচনের বিজয় কিন্তু ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয়ের মূল কারণ। সেই জন্য ছাত্রলীগ, জি ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ সেই জন্য ছাত্রলীগের একটি বড় ভূমিকা আছে। বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ এটি অবিচ্ছিন্ন কোনো ঘটনা না। বাংলাদেশ হতে গেলে ছাত্রলীগ থাকতে হবে, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না, এটা মনে রাখতে হবে। সেই জন্য বঙ্গবন্ধু যে কাজটি করেছিলেন সেটি করেছিলেন বলেই কিন্তু সম্ভব হয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে প্রাউড ফিল করি, গর্বিত হই। সেই জন্য বঙ্গবন্ধু মুজিব যদি রাজনীতি কর্মী না হতেন, শেখ হাসিনা যদি তার কন্যা যদি সে কলেজে ছাত্র রাজনীতি না করতো, আজকে কিন্তু তার পিতা হারার পরে, মা হারানোর পরে, 1975-এর 15ই আগস্টের পরে, আজকে বাবা মা হারিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালে আওয়ামী লীগের সভাপতি হবার পরে উনি ভারত থেকে 81 সালের 17ই মে উনি দেশে ফিরে আসেন। মায়ের টানে, বাবার টানে, বাবার হত্যার প্রতিশোধ নেবার প্রয়োজনে উনি ফিরে আসেন দেশে। উনি ফিরে এসে 18 তারিখে, সেদিন লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে গিয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখতে, শুধু নয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত শেখ হাসিনার মুখটি দেখার জন্য সেদিন গিয়েছিল। কিন্তু সেদিন বৃষ্টিতে ভিজে সব মানুষ শেখ হাসিনাকে দেখতে পারে নাই। তারপরেও মানুষের আত্মতৃপ্তি ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছে। এই বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে, এই বাংলাদেশ একদিন স্বাধীনতা বিরোধীর কবল মুক্ত, এই বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ফিরে যাবে লাল সবুজের পতাকায় বাংলাদেশ। এই আশা নিয়েই কিন্তু মানুষ সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসার পরে তার ভাষণে বলেছিল, আমি বেঁচে থাকলে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও আমার পিতা হত্যার বদলায় বাংলার মানুষ নিবে। সেটি করেছেন। 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথা বলেছেন, সেই কাজটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন। 1981 সালের 18ই মে জননেত্রী শেখ হাসিনা তৎকালীন ওই খুনি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রপতি হিসেবে আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1975-এর 15ই আগস্ট যে ধানমন্ডির স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়ি, যে বাড়িতে ধানমন্ডির লেকে সেদিন রক্তে রঞ্জিত হয়েছিল, যে বাড়িতে বঙ্গবন্ধু মুজিবের রক্ত, বেগম ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গিয়েছিলেন। তার বাবাকে কোথায় হত্যা করা হয়েছে সেই জায়গায়, সেই স্মৃতি বিজড়িত জায়গাটি দেখার জন্য সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও ঢোকার অনুমতি দেওয়া হয় নাই। ওই পাষাণ জিয়াউর রহমান আটকে রেখেছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাস্তায় দাঁড়িয়ে তার বাবার মোনাজাত করে সেদিন ফিরে গিয়েছিলেন, শপথ নিয়েছিলেন এই খুনিদের বিরুদ্ধে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে নিয়ে আন্দোলন করবে। উনি ছাত্রলীগ করেছিলেন বলেই কিন্তু ওনার সেই দৃঢ়তা, ওনার সেই চেতনা জাগ্রত হয়েই কিন্তু উনি 1981 সালের 18ই মে ওখান থেকে ফিরে যেয়ে উনি শুরু করে দিয়েছিলেন। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি 86 সালের নির্বাচন, 27 সালে নূর হোসেনদের হত্যা, এবং আমরা দেখেছি 91 সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজয় করিয়ে দেওয়া হয়েছে। 96 সালে 12ই জুনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। এটা ছাত্রলীগ করার কারণেই কিন্তু সম্ভব হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ ধারাবাহিকভাবে 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতায়, তার আগেও 5 বছর ছিল, সবচেয়ে দীর্ঘকালীন সময় রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে জননেত্রী শেখ হাসিনা এই লাল সবুজের বাংলাদেশ পরিচালনা করছে। যে বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবের বাংলাদেশ, যে বাংলাদেশ মুজিব বর্ষ আজকে আমরা উদযাপন করতে পারি নাই এই করোনা ভাইরাসের কারণে, একটি ভাইরাসের কারণে, সেই বাংলাদেশে একদিন হয়তো পরবর্তী প্রজন্ম মুজিব বর্ষ আরো আনন্দ উৎসাহের সাথে পালন করবে। এই অপেক্ষায় আমরা থাকবো ইনশাল্লাহ। জি, আহ, আমরা আমরা এই আবার আসি আপনার ব্যক্তিগত প্রশ্নে আসি। ব্যক্তিগত কিছু জানার আগ্রহ থেকে জানতে চাচ্ছি, জীবনের গল্প আমাদের, আপনার জীবনেও আমরা শুনতে চাই। আপনার জীবনে কোনো কষ্ট বা কোনো মধুর কোনো স্মৃতি আছে কিনা যা আমার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়? সংক্ষেপে আমার কষ্ট হলো আমার সন্তানেরা আমি বাড়িতে আসলে যেভাবে বাবার কাছে ছুটে আসে, আমরা কখনো যেতে পারিনি, কারণ আমি ভূমিষ্ঠ হওয়ার 6 মাসের মধ্যেই আমার বাবাকে আমরা হারিয়েছি। আবার আমার আনন্দ হলো
আমি আমার মায়ের কাছে থেকে বড় হয়েছি। আমি যখন কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি, আমার মা ওনারা একটু অন্য ধরনের মানুষ ছিলেন, একটু জমিদার টাইপের বড় ঘরের মানুষ। উনি বেশি বেশি কেনাকাটা পছন্দ করতেন এবং সবাইকে দেওয়াটা পছন্দ করতেন আমার মা। তো আমাকে একদিন বললেন যে কিছু মাছ কিনে নিয়ে আসি। আমি প্রতি বছরই অনেক ইলিশ মাছ কিনে ঝুড়ি ভরে ভরে উনি আত্মীয় স্বজনকে দেন। আমি 27 আগস্ট 2001 সালে আমি 10টা ইলিশ মাছ কিনলাম। তো আমি বাড়িতে আসার পরে তখন সন্ধ্যা বাজার ছিল হাজী মেহের আলী সড়কে। আসার পরে আমার মা বললেন, তোর কি টাকার খুবই অসুবিধা, 10টা মাছ কিনলি? আমি কিছুই বললাম না। আমি বুঝেছি আমার মা এই 10টা মাছ দিয়ে সকলকে দিতে পারবেন না। আমি পরদিন সন্ধ্যা বাজারে যে যত ইলিশ মাছের 3জন দোকানদারের কাছ থেকে আমি বললাম, কেউ মাছ বিক্রি করবেন না, অন্তত আমার 40 থেকে 50টা বড় সাইজের মাছ দিতে হবে। আমার মা আমি 48টা 47টা মাছ নিয়ে বিশাল এক ঝুড়ি নিয়ে 3 তলায় নিয়ে উঠে আসলে আমার মা ইলিশ মাছ দেখে তার যে হাসি, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার যে আত্মতৃপ্তি, আমি একসাথে 1 কোটি টাকাও এনে আমার মার সামনে ঢেলে দিয়েছি, আমার মা এত খুশি হয়নি। কিন্তু ওই দিনের যে ইলিশ মাছগুলো এনে দেওয়ার পরে তার এই অনুভূতিটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দের মনে হয়েছে। এবং কষ্টের ব্যাপার, একসাথে খাওয়া দাওয়ার পর ওই রাতেই ভোরবেলায় আমি গাড়িতে করে হসপিটালে নিয়ে গেছিলাম। আমার মা ওই দিনই ভোরে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই আর কি। জি, আল্লাহ চাচি আমার জীবনে ব্যস্ত নসিব করে আমরা প্রার্থনা করি। যাক, এখন তার জন্য আমরা সবাই দোয়া করব। সবার জীবনেই আমার কিন্তু এরকমের আত্মতৃপ্তি হলো বেদনার আমার স্মৃতি আছে। কোনো অসুবিধা হলে আমার পরিবার, আমার স্ত্রী, সন্তানেরা আমার সাথে থাকেন, এটাই আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি। অনেক পরিবার কাছে থাকে না, আমার স্ত্রী আমার সন্তানরা আমাকে নিয়েই থাকে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর রাজনৈতিক কর্মী হিসেবে যখন যাই, আপনারা আদর ভালোবাসা দিয়ে চেষ্টা করেন, মুরব্বীরা আছেন, এটাই আর কি। এর বাইরে আমাদের আর কি করণীয় আছে? সবার উপরে আমাদের জি নেত্রী শেখ হাসিনা আছেন। যে আমরা অনুষ্ঠান শেষ করব, শেষ প্রান্তে এসে গেছি। আপনার শরীরও ভালো না, কথা বলতে কষ্ট না, হচ্ছে ঠিক বুঝছি। আমরা আরো ডিটেলস না, অন্য দিন কথা বলবো। জি। আপনি শেষ আমরা শেষ অনুষ্ঠানের শেষের দিকে আপনি আপনার আর যদি কিছু বলতে চান, আমার দর্শক শ্রোতা এবং বন্ধু যারা কি বলবো, অনেকক্ষণ বললাম। সবাই আমার কথা শুনে থাকলে, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আর একদিন পরে পবিত্র ঈদুল আজহা, আগামীকাল পবিত্র হজ। আমি নিজেও, আমার সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক কবুল করেছে, 2010 সালে আমি হজ করে এসেছি। আমার পরিবার পরিজন নিয়ে একাধিকবার আমি উমরা পালন করেছি। আল্লাহ পাক যেন সকলকে হজ করার তৌফিক দান করে, তাহলে আমাদের মধ্যে আরো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে। আর এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেভাবে বাইরের থেকে মানুষের আগমন এবং গরুর হাট সহ বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের কর্মকাণ্ড, সকলকে সতর্ক থেকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে হবে। কারণ সরকার কিন্তু করোনা ভাইরাস, স্বাস্থ্যবিধি মেনে সরকার কিন্তু আপনাকে মুক্ত করতে পারবে না। সরকার বারবার টেলিভিশনে, বিভিন্ন ভাবে, বুলেটিনে সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সহ বারবার বলছে যে আপনারা সবাই সতর্ক থাকেন এবং সবচেয়ে আগে মাস্ক পরতে হবে। মাস্ক যারা না পরে তাদেরকে পুলিশের মাধ্যমে ফাইন করা দরকার। ফাইন করে অন্তত মাস্কটাকে বাধ্যবাধকতার মধ্যে নিলে
খানিকটা মানুষ একটু উপকৃত হবে। মাস্ক হচ্ছে সবচেয়ে একটি বিপজ্জনক জিনিস। মাস্ক থাকলে কাছাকাছি এসে অনেক কিছু করা যায় না। সেই বিষয়টি একটি সকলকে সতর্ক থাকা। আপনার মনে রাখতে হবে, আপনি আক্রান্ত হলে আপনার পরিবার ছাড়া কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। অনেকে ফোন করবে ওই পর্যন্তই, কাছেও পরবর্তীতে আসতে চাবে না। আমি মারা গেলে আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তানেরা বাবাহারা হবে, আমার অভিভাবক শূন্য হবে। এই বিষয়গুলি কিন্তু সবার মাথায় রাখতে হবে। ফলে তার পরিবার তার নিজের প্রয়োজনে তাকে রক্ষা করতে হবে, সেফ রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের পবিত্র ঈদুল আজহা পালন করতে হবে। তাহলে আমরা সকলে সুস্থ থাকবো। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক, এই তৌফিক দান করুক। আমরা একমাত্র জায়গা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা যে অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমরা করোনা মোকাবেলা করতে পারিনি। আমেরিকা দিয়েছে, অনেকেই দিয়েছে, সবাই কিন্তু পরবর্তীতে বলেছে গডের কাছে প্রেয়ার করা। আমরা প্রথম থেকেই বলেছি যে মহান রাব্বুল আলামিনের কাছে যে অপরাধ আমরা করেছি মাফ করে দিয়ে মহান রাব্বুল আলামিনই আমাদের রক্ষা করতে পারেন এবং উনি যাতে রক্ষা করে এই বাংলাদেশ একটি পবিত্র জায়গা, এই বাংলাদেশে বড় বড় পীর আউলিয়াদের জন্ম হয়েছে, এই বাংলাদেশে যেন এই করোনা ভাইরাসে মুসলমান সহ সকল শ্রেণী পেশার মানুষেরা, সকল ধর্মের মানুষেরা আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। আসমানের বালা আসমানে যাক, জমিনের বালা জমিনে দাফন করুক। তাহলে কিন্তু আমরা সকলে সুস্থ থেকে ভালো থেকে আজকে অর্থনৈতিক ভাবে যে বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্ব, এটি কিন্তু আপনি ঘরে বসে থাকতে পারবো না। আপনি কিন্তু আজকে দেখবেন যে পবিত্র ঈদুল আজহায় গরু কুরবানির পরিমাণ কত হয়। আপনি কিন্তু দেখবেন আপনার কাছে সাহায্য চাওয়ার হাত বাড়িয়ে দিচ্ছে কত মানুষ। আপনারও কিন্তু থাকতে হবে, তো আপনার কাছে তো থাকতে হবে দেবার মতো অবস্থান। আমরা যদি আয় করতে না পারি, আমরা যে বিজনেস করি সেই সকল বিজনেস কিন্তু থেমে গেছে, সেই সকল ব্যবসায় কিন্তু রিটার্ন নাই। ফলে আমাদের মনে রাখতে হবে রিটার্ন পেতে গেলে আমাদের স্বাভাবিক জীবনযাপন ছাড়া এটি হবে না। সেজন্য আমাদের সকলের প্রয়োজনে এই বাংলাদেশকে একটি লাল সবুজের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সকলে মিলেমিশে কাজ করে এই করোনা মুক্ত একটি বাংলাদেশকে, আমাদের নতুন সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে স্বাধীনতা সহ মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম আমাদের লাল সবুজের বাংলাদেশ ভোগ করবে, যে বাংলাদেশে যুদ্ধ অপরাধী থাকবে না, যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্র থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, সেই নতুন বাংলাদেশে আমাদের নতুন প্রজন্মরা ভোগ করবে। এটি প্রত্যাশা করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলের কাছে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশা করে আমি বিদায় নিতে চাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি মূল্যবান সময় দিয়েছেন, আমার দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আপনার সুস্থতা, আপনার পরিবারের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।